হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা গল্প গাছেদের কথা বা গাছের কথা পড়াবো। গাছের কথা পড়ানোর আগে গাছের কথা কে লিখেছে? জগদীশ চন্দ্র বসু। এই জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আমরা জানবো, গল্পের বিষয়বস্তু জানবো এবং গল্পটা পড়ে গল্পের সমস্ত জিনিস বোঝাবো। ওকে, চলো আমরা গাছের কথা সম্পর্কে কিছু জানি। ছাত্রছাত্রীরা, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই। বারবার আমি এটা দেখিয়ে থাকি। পাঠ্য বইয়ের পঞ্চম পাঠ, জগদীশ চন্দ্র বসুর লেখা গাছের কথা। তাহলে আমরা এখন জানবো জগদীশ চন্দ্র বসু কে ছিলেন। চলো ছাত্রছাত্রীরা, আমরা গাছের কথা গল্পের কবি সম্পর্কে জেনে নেব। কি আছে কবি পরিচিতি? কি বলছে? জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বাঙালি পদার্থবিদ। কে ছিলেন? বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা। তাহলে জগদীশ চন্দ্র বসু অ্যাকচুয়ালি ছিলেন কি? তিনি ছিলেন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী ও কল্প বিজ্ঞান রচয়িতা, যিনি 1858 সালের 30শে নভেম্বর জন্মগ্রহণ করেন এবং 1937 সালের 23শে নভেম্বর তিনি গত হন। তিনি মূলত রেডিও সংকেত, মাইক্রোওয়েভ নিয়ে গবেষণা এবং উদ্ভিদ বিদ্যাতে তার অবদানের জন্য পরিচিত। তাকে ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক বিজ্ঞান প্রসারের অগ্রদূত বলা হয়। রেডিও বিজ্ঞানের জনক হিসাবেও পরিচিত। যদি তোমাদের প্রশ্ন আসে যে কাকে ভারতীয় উপমহাদেশের ব্যবহারিক বিজ্ঞান প্রসারের দূত বলা হয়, তাহলে উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। ইনি হচ্ছেন আমাদের গাছের কথা গল্পের লেখক জগদীশ চন্দ্র বসু। রেডিও ও মাইক্রোওয়েভ গবেষণা। জগদীশ চন্দ্র বসু রেডিও ও সংকেতকে মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হন এবং বিনা তারে এক জায়গা থেকে অন্য জায়গায় শব্দ পাঠাতে প্রথম সক্ষম হন। রেডিও সংকেত শনাক্তকরণের জন্য তিনি অর্ধ পরিবাহী জংশন ব্যবহার করেন। উদ্ভিদবিদ্যা, তিনি ক্রেস্কোগ্রাফ নামক একটি যন্ত্র আবিষ্কার করেন যা উদ্ভিদের টিস্যুর কি বলছে ক্ষুদ্রতম গতি পরিমাপ করতে পারে। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে উদ্ভিদের টিস্যুর ক্ষুদ্রতম গতি পরিমাপ করতে জগদীশ চন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন ক্রেস্কোগ্রাফ। তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে উদ্ভিদ ও প্রাণী জগতের মতো তাপ, আলো, শব্দ ইত্যাদির প্রতি সংবেদনশীল এবং এদের ছাড়াও থাকে। জগদীশ চন্দ্র বসুর শিক্ষাগত ও বৈজ্ঞানিক অবদান মানে কারোর জন্য কিছু রেখে যাওয়া, করে যাওয়া। জগদীশ চন্দ্র বসু আমাদের জন্য অনেক কিছু অবদান রেখে গেছেন। কি? জীব পদার্থ বিজ্ঞান, বলছে জীব পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য এবং তিনি বিশ্বের প্রথম জীব পদার্থ বিজ্ঞানী হিসাবে পরিচিত। সাহিত্য, বাংলা কল্প বিজ্ঞানের জনক হিসাবে তাকে অভিহিত করা হয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে ছাত্রছাত্রীরা যে বাংলার কল্প বিজ্ঞানী হিসাবে কাকে অভিহিত করা হয়, তাহলে এর উত্তর তোমরা বুঝতেই পারছো, আচার্য
জগদীশ চন্দ্র বসু। প্রসার, তিনি ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞান প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবারে ছাত্রছাত্রীরা আমরা গাছের কথা গল্পের লেখক সম্পর্কে জানলাম এবং এর বিষয়বস্তু সম্পর্কে এখন জেনে নেব। দেখো কি বলছে, গল্পের মূল বিষয়বস্তু কি? জগদীশ চন্দ্র বসুর লেখা গাছের কথা গল্পটি একটি বৈজ্ঞানিক কল্প কাহিনী, যেখানে লেখক মানুষের মতো গাছেরও অনুভূতি, চিন্তা, কি বলছে লেখক এখানে মানুষের মতো গাছেরও অনুভূতি, চিন্তা এবং নিজস্ব ভাষা আছে বলে দেখিয়েছেন। গল্পের মূল ভাব হলো প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধা, প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা থাকা উচিত এবং গাছেরাও যে প্রাণ ধারণ করে এবং তাদেরও নিজস্ব জীবন আছে তা উপলব্ধি করা জরুরি। কবি কি বলছে, যে মানুষের যেমন জীবন আছে তেমন গাছেরও জীবন আছে, গাছেরও নিজস্ব চিন্তা ভাবনা আছে। এখন মানুষের এটা বোঝা উচিত যে একটা গাছেরও প্রাণ আছে। গাছের নিজস্ব ভাষা, লেখক দেখিয়েছেন যে গাছেরা সাইলেন্ট ভাবে নিজেদের মধ্যে কথা বলে এবং তাদেরও নিজস্ব জগৎ আছে। কবি বলছেন গাছেরা নিস্তব্ধ ভাবে একে অপরের সঙ্গে কথা বলে এবং তাদের নিজস্ব একটা ভাষা আছে। প্রকৃতির প্রতি সংবেদনশীলতা, এই গল্প প্রকৃতির প্রতি মানুষের সংবেদনশীলতা ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরে। বৈজ্ঞানিক কল্পনার ব্যবহার, জগদীশ চন্দ্র বসু বৈজ্ঞানিক অনুসন্ধানের পাশাপাশি মানুষের কল্পনা ও অনুভূতিকে ব্যবহার করে গাছের নিজস্ব ও অনুভূতি সম্পর্কে একটি আকর্ষণীয় ধারণা প্রদান করেছেন। গভীর দর্শন, গল্পটি কেবল একটি কাল্পনিক কাহিনী নয়, বরং এটি জীবনের প্রতি একটি গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রকাশ, যেখানে প্রকৃতি প্রতিটি উপাদানেরই নিজস্ব গুরুত্ব রয়েছে। সংক্ষেপে গাছের কথা একটি শিক্ষামূলক ও দার্শনিক গল্প যা প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা এবং কি বলছে সম্মান বাড়াতে সাহায্য করে এবং বোঝায় যে মানুষ ছাড়া প্রকৃতিরও নিজস্ব অস্তিত্ব ও অনুভূতি আছে। আমরা গল্পের বিষয়বস্তু বুঝলাম, কবি পরিচিতি দেখলাম, এবারে আসছি গল্পে। চলো, গাছের কথা লেখককে জগদীশ চন্দ্র বসু আগেই বলেছি। এখন দেখো কি বলছে, আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। তারপর গাছ, পাখি, কীট পতঙ্গের দিকে ভালোবাসিতে শিখিয়াছি। বলছে আগে যখন মাঠে ঘাটে পাহাড় পর্বতে কবি যেতেন তখন কবিকে কি খালি একা একা লাগতো। তারপরে কবি কি শিখলো, কীট পতঙ্গ, গাছ, পাখি এদের সঙ্গে কথা বলতে শিখেছে। সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। এই যে গাছগুলি কোনো কথা বলে না, ইহাদের যে আবার একটা জীবন আছে, আমাদের মতো আহার করে, দিন দিন বাড়ে, আগে এসব কিছুই জানিতাম না। কবি কি বলছে, আগে কবি জানতো না যে গাছ মানুষের মতো গাছেদের একটা প্রাণ আছে, তারাও দিনের পর দিন বাড়তে থাকে, তাদেরও খাবার তৈরি করে নিজেরা। এটা তোমরা বিজ্ঞান অধ্যায় দেখতে পাবে, সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষের মাধ্যমে গাছেরা নিজেদের খাবার নিজেরা তৈরি করে। চলো, এখন বুঝিতে পারিতেছি, এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব
দুঃখ কষ্ট দেখিতে পায়। জীবন ধারণ করিবার জন্য ইহাদিগকেও সর্বদা ব্যস্ত থাকিতে হয়। কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কি কেউ কেউ চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করা, একে অন্যকে সাহায্য করিতে দেখা যায়। ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। বলছে গাছেদেরও একে অপরকে সাহায্য করতে দেখা যায়, আবার গাছেদের একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতেও দেখা যায়। তারপর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থ ত্যাগ, গাছে তাহাও দেখা যায়। বলছে অনেক মানুষের মহৎ গুণ স্বার্থ ত্যাগ, মানে নিজের জন্য না করে অপরের জন্য কিছু করা, স্বার্থ ত্যাগ করা। এই স্বার্থ ত্যাগ গাছেরাও করে। মা নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন, সন্তানের জন্য নিজের জীবন দান উদ্ভিদেও সচরাচর দেখা যায়। বলছে যেমন মা নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচাতে পারে, বাঁচায়, সেরকম উদ্ভিদরাও তাদের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। বলছে যেমন মানুষ জন্ম নেয়, জন্মর পর আস্তে আস্তে বড় হয়, বৃদ্ধ হয়, তারপরে মারা যায়, সেরকম গাছেরাও প্রথমে চারা গাছ হলো, তারপরে সেটা একটু বাড়লো, আবার বৃক্ষ হলো, তারপরে সে তার মৃত্যু হয়ে গেল। ক্রমে এসব কথা তোমাদিগকে বলিব। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। মনে করো কোন গাছের তলাতে বসিয়াছ, ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা, ছায়াতে তুমি বসিয়াছ। গাছের নিচে এক পার্শ্বে একখানি শুষ্ক ডাল পড়িয়া আছে। এক সময় এই ডালে কত পাতা ছিল, এখন সব শুকাইয়া গিয়াছে, আর ডালের গোড়ায় উই ধরিয়াছে, আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না। কবি বলছে মনে করো তুমি একটা অতিরিক্ত গরম, তুমি একটা গাছের ছায়ার নিচে বসে আছো, গাছে প্রচুর পাতা, প্রচুর পাতা, সবুজে সবুজ, তুমি তার নিচে বসে আছো, একটু শীতল অনুভব হচ্ছে, আর তার পাশে দেখতে পাচ্ছ একটা ডাল। মনে আছে এই ডালেও এক সময় অনেক পাতা থাকতো, সেই পাতা শুকিয়ে ঝরে গেছে, ডালটাও পড়ে গেছে, তাতে উইও ধরে গেছে, কিছুদিন পরে এই ডালটাও আর দেখা যাবে না, কারণ উই পোকা সেটাকে মাটি করে দেবে। আচ্ছা বলতো এই গাছ আর এই মরা ডালের কি প্রভেদ? গাছ আর মরা ডালের কি প্রভেদ? গাছটি বাড়িতেছে আর মরা ডালটি ক্ষয় হইয়া যাইতেছে। একটিতে জীবন আছে আর অন্যটিতে জীবন নাই। যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে, যাহা জীবিতদের আরেকটি লক্ষণ এই যে তাহার গতি আছে, অর্থাৎ তাহারা নড়ে চড়ে। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না, লতা কেমন ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে দেখিয়াছ? জীবিত বস্তুতে গতি দেখা যায়, জীবিত বস্তু বাড়িয়া থাকে, কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। ডিমের জীবন ঘুমাইয়া থাকে, উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্ম লাভ করে। বীজগুলো যেন গাছের ডিম, বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে। মাটি, উত্তাপ আর জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশু জন্ম নেয়। কি বলছে? যখন একটা জীবিত গাছ সে আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা প্রকৃতির নিয়ম, আর একটা মৃত ডাল গাছের অংশ, সেটাতে কি উই লেগে যাবে, মাটি হয়ে যাবে। আবার দেখো প্রত্যেকটা জীবিত বস্তুরই গতি আছে। যেমন দেখবে একটা বৃক্ষর মধ্যে
অনেকগুলো লতা গাছ পাকিয়ে পাকিয়ে ওঠে না, তাই ওটা হলো সেই লতা গাছের গতি, বৃক্ষের গতি নয় কিন্তু লতা গাছের গতি। তেমনই আবার বলছে কবি, লেখক বলছেন কি দেখো, বলছে ডিমের মধ্যে কিন্তু কোনো গতি দেখা যায় না, তা যেন মনে হয় ডিমের ভিতরে তার শিশু ঘুমিয়ে আছে, যখন উত্তাপ পায় তখন ডিম থেকে বাচ্চা বা ছানা জন্ম লাভ করে। সেরকমই গাছেরও বীজ যে তখন গতি দেখা যায় না, গাছেরও বীজের মধ্যে যেন গাছের শিশু চারা গাছটি ঘুমিয়ে আছে, যখন মাটির সংস্পর্শে আসবে, মাটি উত্তাপ আর জল পাবে, তখন সে আবার জীবিত হয়ে উঠবে। বীজের উপর এক কঠিন ঢাকনা, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বীজের আকার নানা প্রকার, কোনটি অতি ছোট, কোনটি বড়, বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। বলছে তোমরা দেখেছো কোন শস্যের বীজ, বীজের মধ্যে দেখবে তার উপরে একটা শক্ত আস্তরণ থাকে, সেই আস্তরণের মধ্যে কি চারা শিশু, বাচ্চা গাছ বা চারা গাছ ঘুমিয়ে আছে। তো এই চারা গাছ বা বীজ অনেক ধরনের হয়ে থাকে, কোনো বড় বড়, কোনোটা ছোট ছোট, সেই বীজ দেখে কিন্তু বোঝা যায় না যে চারা গাছটি বা গাছটি কত বড় হবে। কবি এখানে এটাই বোঝাতে চাইছে। অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। বলছে অনেক বড় বট গাছ সরিষার অপেক্ষা ছোট বীজ থেকে জন্মায়। কে মনে করিতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? তোমরা হয়তো কৃষিদিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ, কিন্তু যত গাছপালা বন জঙ্গল দেখো, তাহার অনেকের বীজ মানুষ ছড়ায় না। বলছে তোমরা ধান খেতে দেখেছো চাষিরা বা কৃষকরা ধানের বীজ ছড়ায়, কিন্তু এই বন জঙ্গলে অনেক এমন গাছ আছে যার মানুষেরা ওই বীজ ছড়ায় না। তাহলে ওই বীজ আসে কোথা থেকে বা ওই গাছটা হলো কিভাবে? চলো, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায়। এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়া থাকে। বলছে জনমানব শূন্য, যেখানে মানুষ নেই, কিছু নেই, সেখানে গাছের বীজ ফেললো কি? এক পাখি এক দেশ থেকে খাবার খেতে খেতে অন্য দেশে যাচ্ছে, সেই খাবারের বীজ যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে গাছ উৎপন্ন হবে বা গাছ জন্ম নেবে। ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূরে দেশে ছড়াইয়া পড়ে। বলছে এটাও ছাড়া বাতাস যখন ঝোড়ো হাওয়া হয়, সেই হাওয়াতে অনেক গাছের বীজ কি ঝড়ের হাওয়ার সঙ্গে উড়ে গিয়ে পড়ে, সেইভাবে সেখান থেকেও কিন্তু গাছ উৎপন্ন হয়। শিমুল গাছ অনেকে দেখিয়াছো, শিমুল গাছে শিমুল ফল যখন রৌদ্রে ফাটিয়া যায়, তখন তাহার মধ্যে হইতে বীজ তুলার সঙ্গে উড়িতে থাকে। সাথে সাথে তোমরা অনেকেই শিমুল তুলো, যে আমাদের শিমুল গাছ, শিমুল বললে তোমরা বুঝতে পারবে না, শিমুল তুলা গাছ অনেকে দেখবে ঝড়ের সময় নিচের দিকে একটা বীজ, উপরে তুলোর মতো আস্তরণ থাকে, সেগুলো উড়ে উড়ে বেড়ায়, ওই উড়ে উড়ে ওইগুলো যেখানে যেখানে যাবে সেখানে সেখানেই কিন্তু পড়বে, সেখানে সেখানেই গাছ উৎপন্ন হবে। ছোটবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম, হাত বাড়াইয়া ধরিতে গেলে বাতাস তুলার সহিত বীজকে অনেক উপরে লইয়া যাইত। এই প্রকারে দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়িয়া পড়িতেছে। প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেউ বলিতে পারে না, হয়তো কঠিন পাথরের উপরে বীজ পড়িলে সেখানে তার অঙ্কুর বাহির হইতে পারিল না। অঙ্কুর বাহির হইবার জন্য উত্তাপ জল মাটি চাই। বলছে এই যে বীজগুলো উড়ে যাচ্ছে বাতাসে, সব বীজ কিন্তু গাছ হয় না। কেউ বলতে পারবে না যে সব বীজ গাছ হচ্ছে। এমন হতে পারে কোনো একটা পাহাড় বা
পর্বতের মধ্যে যেখানে পাথর আছে সেখানে পড়লো, সেখানে পড়লে সেখানে গাছ হবে কি করে? গাছ হবার জন্য, বীজ থেকে গাছ হবার জন্য তো তিনটি উপাদান প্রধান, মাটি, জল আর উত্তাপ। তাহলে হয়তো জল পাবে, উত্তাপ পাবে, কিন্তু মাটি তো পাবে না, তাই ওইখানে গাছ হবে না। যেখানেই বীজ পড়ুক না কেন, বৃক্ষ শিশু অনেক দিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমাইয়া থাকে। বাড়িবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে ততদিন বাহিরের কঠিন ঢাকনা গাছের শিশুটিকে নানা বিপদ হইতে রক্ষা করে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। আম লিচুর বীজ বৈশাখ মাসে পাকে, ধান যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকিয়া থাকে। বলছে বিভিন্ন গাছ বিভিন্ন ফল, তার আলাদা আলাদা সময় আছে পাকার, সে আলাদা আলাদা ভাবে তোমাদের দেখিয়ে দিলাম কি আম লিচু বৈশাখ মাসে আর ধান যব আশ্বিন কার্তিক মাসে পাকিয়া থাকে। মনে করো একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়ে আছে, আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয়, ঝড়ে পাতা ও ছোট ছোট ডাল ছিড়িয়া চারিদিকে পড়িতে থাকে। এইরূপ বীজগুলি চারিদিকে ছড়াইয়া পড়ে। প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে? বলছে ছাত্রছাত্রী দেখো কবি কি বলছে, লেখক বলছে যে মনে করো আশ্বিন মাসে কি আশ্বিন মাসে একটি গাছের বীজ পাকিয়ে আছে, সেই আশ্বিন মাসে প্রচুর ঝড় বৃষ্টি হয়, সেই ঝড়ে সেই গাছের বীজ কোথায় উড়ে গিয়ে পড়বে কেউ বলতে পারবে না, সেটাই এখানে কবি বলছে। প্রবল কে বলিতে পারে? মনে করো একটি বীজ সমস্ত দিন রাত্রি মাটিতে লুটাইতে লুটাইতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ডেলার নিচে আশ্রয় লইল। বলছে এই যে ঝড়ে বীজ উড়ে যাচ্ছে, মনে করো সেই বীজটা গড়িয়ে গড়িয়ে কোনো একটা ভাঙা ইট বা মাটির ডেলার নিচে আশ্রয় নিল, কি হবে? কোথায় ছিল কোথায় আসিয়া পড়িল, ক্রমে ধুলো ও মাটিতে বৃষ্টি ঢাকা পড়িল। এখন বৃষ্টি মানুষের চক্ষুর আড়াল হইল। বলছে এই যে ঝড়, ঝড়ের মধ্যে ধুলো বালি অনেক কিছু তো উড়ে আসে, সেই যে এক জায়গায় বীজটা ছিল উড়ে উড়ে আরেক জায়গায় এলো, সেই বীজটার উপরে ধুলো মাটি পড়ে গেল, সেটা মানুষের চোখের বাইরে চলে গেল। আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টি হইতে দৃষ্টির বাইরে যায় নাই। বলছে আমাদের দৃষ্টি থেকে বাইরে চলে গেছে, কিন্তু যিনি বিধাতা, যিনি সৃষ্টিকর্তা, তাহার দৃষ্টি থেকে কিন্তু বাইরে যায় না। পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন বৃক্ষ শিশুটি, মাটিতে ঢাকা পড়িয়া বাইরের শীত ও ঝড় হইতে রক্ষা পাইল। বলছে যে পৃথিবী মায়ের মতো সেই বীজটিকে কোলে তুলে নিল এবং সে শীত বৃষ্টি থেকে সে রক্ষা পেল। এরূপ নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল। বলছে ওইভাবে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল, যখন সে উত্তাপ জল আর মাটি পাবে তখন সে চারা গাছে পরিণত হবে। তো ছাত্রছাত্রীরা আমরা গাছের কথা সম্পর্কে জানলাম, গাছের কথার লেখক জগদীশচন্দ্র বসু সম্পর্কে জানলাম, গল্পের বিষয়বস্তু জানলাম। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল স্কুলওয়ালাতে তোমরা ভিজিট করো, আর আমার এই ভিডিও লিংকে তোমরা আগের সমস্ত ভিডিওর লিংক পেয়ে যাবে এবং আমাদের লাইক সাবস্ক্রাইব ও ফলো করো।